পয়লা বৈশাখের আগের দিন ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা কম রাজধানীতে। গ্রীষ্মকালীন ফলমূলের বেচা কেনা নিয়ে হতাশ বিক্রেতারা। বাংলা নববর্ষ বরণে দোকান সাজাতে আর ক্রেতাদের নিমন্ত্রণ পত্র পাঠাতে ব্যস্ত পুরনো ঢাকার ব্যবসায়ীরা, খুলছেন হালখাতা। নতুন বছরকে স্বাগত জানানোর অংশ হিসেবে রাজধানীবাসী কিনছেন ঐতিহ্যবাহী নানা ভেষজ পণ্য। বৈশাখী মেলা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের মৃৎশিল্পীরা। এবং টানা 3 মাসের রাজনৈতিক অস্থিরতাও সিলেটে কমেনি রেমিটেন্স আসা। বিনিয়োগের সুযোগ কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। শুরুতেই বর্ষবরণের নানা প্রস্তুতি নিয়ে সময়ের বিশেষ আয়োজন। প্রতিবারের মতো এবারেও বাংলা নববর্ষকে ঘিরে দেনা পাওনার হিসেব সমন্বয়ে হালখাতা খুলছেন পুরনো ঢাকার ব্যবসায়ীরা। পাশাপাশি চলছে নতুন করে দোকান সাজানো আর ক্রেতাদের নিমন্ত্রণ পত্র পাঠানোর কাজও। পুরনো বছরের দেনা পাওনার হিসেব হালনাগাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রেতার জন্য নানান আয়োজন রেখেছেন রাজধানীর অভিজাত শপিং মলের ব্যবসায়ীরাও। বাঙালির চিরচেনা সেই মিলন মেলার খবর দেখুন আমার করা একটি প্রতিবেদনে। পুরনো ঢাকার ব্যবসায়ীদের কাছে নববর্ষ মানেই যেন হালখাতা উৎসব। ক্রেতা বিক্রেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিপাটি করা হচ্ছে বেশিরভাগ দোকান, আবার কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সেরে ফেলেছেন আগেভাগেই। এখন কেবল পহেলা বৈশাখে নতুন হিসেবের পাতা খোলার অপেক্ষা। হালখাতা উৎসবকে ঘিরে তারা জানালেন নানা আয়োজনের কথা। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 9টা থেকে। কাস্টমার আসবে, আসার পরে তাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন হবে, কোল্ড ড্রিঙ্কস এটি দিয়ে ব্যবসায়িক হিসাব যেটা দেখার বা লেনদেন হবে। এটা চলবে রাত্র 8টা অবধি চলবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনায় আমরা গণেশের কাছে আমরা প্রার্থনা করি সবার ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, কাস্টমারদের আপ্যায়নের একটা ব্যবস্থা হয় মিষ্টি দিয়ে। আবহমান বাংলার এই ঐতিহ্যের ছোঁয়া লেগেছে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতেও। নিয়মিত ক্রেতাদের জন্য তারাও রেখেছেন হালখাতা উৎসবের আমন্ত্রণপত্র ও আপ্যায়নের নানা আয়োজন। আমরা এবার 800 জনকে আমন্ত্রণ জানিয়েছি। তো সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। এবার আমরা আয়োজন করছি হিঙের কচুরি, সাথে 5 তরকারি, আর সাথে চিংড়ি মাছ ভাজাও থাকবে। এদিকে যে খাতাকে ঘিরে এই জাঁকজমকপূর্ণ উৎসব, তার বিক্রিও কিন্তু কম নয়। গেলবার এই উৎসবকে কেন্দ্র করে গড়ে 30,000 টাকার খাতা বিক্রি হলেও এবারে আরো বেশি বিক্রির প্রত্যাশা খাতা বিক্রেতাদের। গত 30,000 টাকা বিক্রি করছিলাম, এবার আরো 10-15,000 টাকা বেশি বিক্রি করার আশা আছে। ক্রেতা বিক্রেতাদের পারস্পরিক ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে এই উৎসব প্রতি বছরই নতুন মাত্রা যোগ করে বলেও জানালেন ব্যবসায়ীরা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। একসময় বেশ ধুমধাম করে হালখাতার আয়োজন করা হলেও বন্দরনগর চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন অনেকটাই রং হারিয়েছে এই আয়োজন। আর সে খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী ফেরদৌস লিপির কাছে। তিনি আছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। লিপি, নতুন বছরে ক্রেতাদের স্বাগত জানাতে চট্টগ্রামের ব্যবসায়ীরা কি প্রস্তুতি নিয়েছেন? আপনি জানেন যে হালখাতা উৎসব একটা ঐতিহ্যবাহী উৎসব ব্যবসায়ীদের ক্ষেত্রে। তো খাতুনগঞ্জে এটা বিশেষভাবে পালিত হয়, তবে সেই ধারাবাহিকতা এখন কিছুটা কম বলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং আপনাকে তারপরেও কিছুটা তথ্য আমি দিতে পারি, সেটা হচ্ছে যে হালখাতা উৎসব কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের নিয়ম অনুযায়ী আগামীকাল অনুষ্ঠিত হবে এবং আগামীকালই আসলে এখানকার ব্যবসায়ীরা যে দোকানপাট পরিষ্কার করা সেটা করে থাকবে। এবং আপনি জানেন যে তার চৈত্র সংক্রান্তির পরের দিনই হচ্ছে আসলে হালখাতার যে মূল উৎসব, অর্থাৎ হিসাব খোলা সংক্রান্ত যেই উৎসবটা সেটা তারা পালন করে। এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা আমাদেরকে যারা জানিয়েছেন তারা হচ্ছে যে বুধবারে মূলত তারা যে ক্রেতারা আসে খাতুনগঞ্জে, যেসব দেশের আপনি জানেন যে দেশের দূর দূরান্ত থেকে পাইকারি ক্রেতারা এখানে উপস্থিত হয় এবং তাদেরকেই মিষ্টিমুখ করানো হবে। আবার পাশাপাশি ক্রেতাদেরকে ছোটখাটো কিছু যে গিফট আছে সেগুলো তারা দেবে। তো আজকে কিন্তু অনেকটা স্বাভাবিক পরিস্থিতি, অন্যান্য দিনের মতো আসলে যে এখানকার ব্যবসায়ীরা তারা বেচাকেনা করছেন। এবং ওনারা যতটুকু জানিয়েছেন সেটা হচ্ছে
আগামীকাল থেকে তারা যে উৎসবের প্রস্তুতি সেটা নিয়ে থাকবে এবং আমরা ইতিমধ্যে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে তাদের যে নতুন হিসাব খোলার যে খাতা সেই খাতাটা তারা কিনেছে। আপনারা জানেন যে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যেসব ব্যবসায়ীরা আছে তারা কিন্তু সেই ঐতিহ্যটা কিছুটা এখন ধারণ করে, অন্যান্য ব্যবসায়ীরা তেমন করে পালন করে না এবং তারা যেটা জানিয়েছে যে বুধবারে তারা যে খাতাটা কিনেছে হাল খাতার নতুন হাল খাতা, সেই হাল খাতাটা কিন্তু তারা যে ধর্মীয় নিয়ম অনুযায়ী পূজা করে সেই খাতাটা খুলবে এবং নতুন করে হিসাব তারা এন্ট্রি করবে এবং যে বকেয়াগুলো আছে সেই বকেয়াগুলো আসলে আগামীকাল তারা চাইবেন যে যত পাওনাদার আছে তাদের থেকে সেই টাকাগুলো নিয়ে নিতে এবং নতুন করে হিসাব খুলতে। কিন্তু এখনো পর্যন্ত খাতুনগঞ্জে সেই উৎসবের আমেজটা আসলে আগের মতো নেই। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলেছেন যে ব্যবসায়িক মন্দা একটা বড় বিষয়। এছাড়া আপনি জানেন যে গত 2 বছর ধরেই কিন্তু যে রাজনৈতিক অস্থিরতা তার প্রভাবটা কিন্তু খাতুনগঞ্জে পড়েছে এবং এই কারণেই কিন্তু দেখা গেছে যে উৎসবটা যে আগের মতো নেই। তারপরেও যারা আছেন তারা কিছুটা ধারণ করে আমরা জানতে পেরেছি। তো মাহমুদ, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, নতুন বছরে ক্রেতাদের স্বাগত জানাতে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। যাচ্ছি পরের প্রসঙ্গে। বৈশাখের রঙে নিজেকে রাঙিয়ে নববর্ষে বরণের প্রস্তুতি হিসেবে নগরবাসী কিনছেন কুলা, চালুন, ঢেকি, একতারা, রং করা পাতিল, পটারি সহ নানা ধরনের সব দেশজ পণ্য। তবে বেচা বিক্রি নিয়ে হতাশ এসব পণ্যের বিক্রেতারা। তারা বলছেন গত বৈশাখের তুলনায় এবার বিক্রি কমেছে প্রায় 5 গুণ। আর এমন ব্যবসা মন্দার কারণ হিসেবে তারা দায়ী করেছেন গত 4 মাসের হরতাল অবরোধকে। রাজধানীর দোয়েল চত্বর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ রং করা মাটির হাড়ি পাতিল, শিকে, কুলা, চালুন, ঢেকি, একতারা, বাঁশি, ডুগডুগি সহ নানা ধরনের কারুপণ্য। আর বৈশাখের আগে নিজেদের আরো একটু বাঙালি করে তুলতে ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে নগরবাসীও কিনছেন ঐতিহ্যবাহী এসব দেশজ পণ্য। যেন ঘরে বাইরে বৈশাখের সব অনুষ্ঠানে মিশে থাকে বাঙালিয়ানার ছোঁয়া। নিজের ঘরটাকে একটু বাঙালিয়ানা ভাবে একটু সাজাতে চেষ্টা করে, নিজেকে একটু বাঙালি ভাবে একটু আমরা অবশ্য বাঙালি কিন্তু ওরকম ওই দিন একটু অন্যরকম ভাবে সাজা হয়। বেশ কিছু জিনিস কিনেছি এখান থেকে। আমি যে বাঙালি, আমি বাঙালি, সে বাঙালি আনাত্মটাই যেন আমার ঘরে থাকে। তবে বিক্রি বাট্টা নিয়ে হতাশ উৎসব পার্বণে বাড়তি বিক্রির প্রত্যাশায় থাকা এসব পণ্যের ব্যবসায়ীরা। তারা বলছেন বৈশাখ উপলক্ষে বিক্রি তো জমেই ওঠেনি, বরং দোয়েল চত্বরের 52টি দোকান মিলে 4 মাস আগেও যেখানে প্রতিদিন বিক্রি হতো 4 থেকে 5 লাখ টাকার পণ্য, এখন তা নেমে এসেছে অর্ধেকে। গত বছর যতটুকু আমাদের দোকানের জিনিসপত্রের উপর মানুষের ডিমান্ড ছিল সেটা এই বছর আগের বছরের মতো নাই, অনেক কমে গেছে, অর্ধেক আইসা পড়ছে। আর সার্বজনীন এই উৎসবের আগেও হতাশাজনক বিক্রির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন লাগাতার হরতাল অবরোধের কারণে ব্যবসা মন্দায় বৈশাখ উপলক্ষে বাড়তি বিনিয়োগ করতে পারেননি তারা। এমনিতে নর্মাল ডে যদি হরতাল অবরোধ না থাকে আমাদের পুরো মার্কেটে 4-5 লাখ টাকা সেল হয়, আর বৈশাখ আসলে তো সেটা 20 লাখ 25 লাখও হয়। কিন্তু এইবার বৈশাখে ওই ধরনের কিছুই নেই, গড়ে 4-5 লাখ টাকা হয়তো আমার মার্কেটে সেল থাকতে পারে। বেচা কিনা খারাপের কারণে, ব্যবসায়ীদের কাছে টাকা না থাকার কারণেই ওরা কিন্তু আগের থেকে অর্ডারগুলো করতে পারে না শিল্পীদের। বৈশাখ এলেই আবহমান বাংলার ঐতিহ্য এসব দেশজ পণ্য নতুন করে জাগিয়ে তোলে বাঙালিয়ানাকে। তবে সবার প্রত্যাশা কোনো বিশেষ দিনে নয়, এ বাঙালিয়ানা জেগে থাকুক প্রত্যেকের যাপিত জীবনে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখের বাজারে মৃৎশিল্পের পসরা সাজাতে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের পালপাড়ার মৃৎশিল্পীরা। নতুন বছর শুরুর এই সময়টায় মৃৎশিল্পীদের গড়া বিভিন্ন সামগ্রী বেশি বিক্রি হয়। ফলে বাজারের চাহিদা অনুযায়ী সামগ্রীগুলোকে রং তুলির ছোঁয়ায় বর্ণিল করে তুলতে পরিশ্রম করছেন তারা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় মৃৎশিল্পীদের গড়া মৃৎপাত্র নির্ভর ছিল গ্রাম বাংলার দৈনন্দিন জীবনযাত্রা, কিন্তু কালের বিবর্তনে মানুষের চাহিদা এবং রুচিতে পরিবর্তন আসায় মৃৎ সামগ্রীর ব্যবহার একেবারে কমে গেছে। তারপরও বাঙালি ঐতিহ্যের ধারক হিসেবে নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে আয়োজিত মেলা ও অনুষ্ঠানগুলোতে মাটির তৈরি হাঁড়ি পাতিল ও খেলনা সহ বিভিন্ন দর্শনীয় সামগ্রী বেশি বিক্রি হয়ে থাকে। আর এই আয়ের উপর নির্ভর করে বছরের বাকি দিনগুলো চলে বলে জানালেন কুড়িগ্রাম জেলা শহর লাগোয়া পালপাড়ার শিল্পীরা। বৈশাখে মেলাটাতে মাল বেশি সাপ্লাই হয়, এই জন্য আমরা মাল তৈরি করতেছি। এটা বেচে আমরা 12 মাস আর কি চলাফেরা করি খাই। 6 মাস কামাই করি এই শুধু বৈশাখী মেলা জন্যই।
পয়সা কম, স্টল ভাড়া নিতে পারি না, ঢুকতে পারি না, বাইরে বিক্রি করি, কোনো রকম জীবন যাপন করতেছি। মৃৎশিল্পরা মনে করেন এই শিল্পকে বাঁচাতে সরকারি সহযোগিতার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষণ। জায়গা জমি বা অন্য কোনো সাইট নাই যে অন্য ব্যবসা করব, এটাই শিখছি বা এটাই করতেছি। প্লাস্টিক না ছিল তখন আমাদের উন্নতি ছিল, এখন উন্নতি নাই, ভাত খাবার আমি পাচ্ছি না এখন ঠিক মতন। সরকার যদি উন্নত ধরনের প্রশিক্ষণ দিত তাহলে আমরা এই জিনিসগুলো আরো ফিনিশিং দিতে পারতাম। মৃৎশিল্পীরা আগ্রহী হলে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। তারা যদি এগিয়ে আসে এবং আগ্রহী হয়, বিসিক তাতে উন্নত প্রশিক্ষণ, উন্নত ডিজাইন এবং সর্বোপরি যদি ঋণের প্রয়োজন হয় সেক্ষেত্রে সবসময় প্রস্তুত আছে ঋণ দিতে। জেলার 9টি পালপাড়ায় সহস্রাধিক পরিবার মৃৎশিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। দর্শক, বাংলা নববর্ষকে স্বাগত জানাতে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। আর এই মুহূর্তে রাজধানীর বেলি রোডে বৈশাখী মেলায় রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। পয়লা বৈশাখের আগের দিন মেলা কেমন জমে উঠেছে আর কেনাকাটাই বা কেমন চলছে সে সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আপনি যেমনটা বলছিলেন পরেই কিন্তু বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আর কয়েক ঘন্টা পরেই সারা দেশে কিন্তু সম্পন্ন হচ্ছে এবং সবাই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে। তো তারই ধারাবাহিকতার একটি বড় অংশ কিন্তু বৈশাখের নতুন পোশাক, বিশেষ করে লাল সাদার যে রঙের যে পোশাক কেনাকাটার জন্য কিন্তু আসলে বেশ কয়েকদিন থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন বাজার এবং বিভিন্ন যে শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে কেনাকাটাগুলো হচ্ছে এবং সেই কেনাকাটা ধারাবাহিকতা শেষ মুহূর্তে, অর্থাৎ যেহেতু আর কয়েক ঘন্টা পরেই বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হবে, তাই কিন্তু কেনাকাটা হচ্ছে। আমি এখন রয়েছি বেলি রোডের বৈশাখী মেলা। এখানে এপ্রিলের 1 তারিখ থেকেই বৈশাখের বিভিন্ন আয়োজন নিয়ে, বিশেষ করে পোশাকের বিভিন্ন আয়োজন নিয়ে কিন্তু তারা এখানে পসরা বসিয়েছেন এবং 1 তারিখের পর থেকে তাদের বেচা বিক্রি এখানে হচ্ছে। এবং যেহেতু আজকে আসলে শেষ দিন, অর্থাৎ আগামীকাল সকাল থেকেই বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হবে, তাই কিন্তু শেষ মুহূর্তে বেচা বিক্রি তারা করছেন এবং আশেপাশে যারা রয়েছেন তারাও কিন্তু সেই ধারাবাহিকতায় কেনাকাটা সেরে নিচ্ছেন। তো সেই দিক থেকে কিন্তু আসলে বিগত যে কয়েকটা দিন ছিল সেই তুলনায় আজকে বেচা বিক্রি অনেক বেশি ভালো হবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা আয়োজক রয়েছেন তারা, এবং একই সঙ্গে মেলায় যারা অংশগ্রহণ করেছেন অর্থাৎ যে দোকানিরা রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা অনেকটা যে আজকে শেষ মুহূর্তে তাদের বেচা বিক্রি অনেকটাই ভালো হবে। এখানে অংশগ্রহণ করেছে ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে এখানে এসেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাঙামাটি থেকে একজন এসেছেন মেলায় অংশগ্রহণ করার জন্য। তারা তাদের সেই বিভিন্ন পণ্য, বিশেষ করে বৈশাখীর যে পোশাক রয়েছে তারা কিন্তু সেই পোশাকগুলো এখানে প্রদর্শন করছেন এবং তারা আশা করছেন যে গত কয়েকদিন হয়তো তাদের বেচা বিক্রি খুব বেশি ভালো হয়নি এবং আজকের সেই বেচা বিক্রি তারা কিছুটা পুষিয়ে নিতে পারবেন এমন কিন্তু প্রত্যাশা তাদের আজকে তারা করছেন। যেহেতু এখনো সকাল, আসলে সেই জন্য হয়তো এখনো তাদের প্রস্তুতি পুরোপুরি শেষ হয়নি। তো সেই দিক থেকে কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে যখন বিকেল বেলা আসবে সেই বিকেলে কিন্তু তারা সেই বিকেলে তাদের বেচা বিক্রি অনেকটা ভালো হবে। তো আমরা একটু জানার চেষ্টা করি আসলে কেমন তাদের বেচা বিক্রি হচ্ছে, কেমন তাদের প্রস্তুতি এবং কেমন তারা প্রত্যাশা করছেন। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। তো বৈশাখের প্রস্তুতি আসলে কি পরিমাণ, মানে কবে থেকে বেচা বিক্রিটা খুব ভালো হচ্ছে আপনাদের? বেচা বিক্রিটা পরশুদিন থেকে হচ্ছে, তো আজকে হরতাল, তো হরতালের কারণে তেমন লোকজন দেখা যাচ্ছে না। বৈশাখ তো আগামীকাল সকাল থেকে বৈশাখের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, তো সেই দিক থেকে আসলে আজকে শেষ দিন, তো কেমন বেচা বিক্রি প্রত্যাশা করছেন আপনারা? হরতালের কারণে মনে হয় বেশি একটা আশা করা যাচ্ছে না তেমন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেল বেলাটা কেমন প্রত্যাশা আপনাদের? বিকেলের দিক থেকে মনে হয় যে বেচা কেনা মোটামুটি হবে, আশা করা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই যে তিনি যেমনটা বলছিলেন যে আসলে বিকেল বেলায় হয়তো বেচা বিক্রি হবে, কিন্তু এর সঙ্গে কিন্তু হরতালের একটা বিষয় জড়িত আছে, অর্থাৎ হরতালকে কেন্দ্র করে হয়তো অনেকে বাসা থেকে বের হবে না, কিন্তু সেই কারণে হয়তো খুব বেশি বেচা বিক্রি না হওয়ার একটা আশঙ্কাও কিন্তু তারা আমাদের কাছে প্রকাশ করছেন। তো সেই বিষয়গুলো আসলে আপনাকে জানাচ্ছিলাম যে শেষ মুহূর্তে আসলে তাদের বেচা বিক্রি আপনি যেমনটা দেখছেন আসলে অনেকেই দেখে নিচ্ছেন। বৈশাখের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন অন্যান্য যে পোশাক রয়েছে তাও কিন্তু আসলে এখান থেকে অনেকেই কিনে নিচ্ছেন, হয়তো কিছুটা ছাড়ও তারা দিচ্ছেন, ছাড়ের সঙ্গে সঙ্গে কিছুটা কম মূল্য তারা কেনার চেষ্টা করছেন এখান থেকে। তো আমি এখন
তো সেই বিষয়গুলো আসলে শেষ মুহূর্তে তাদের বেচা বিক্রিটা সেই মুহূর্তে জমে উঠবে এমন কিন্তু প্রত্যাশা করছেন, যেহেতু আর কয়েক ঘন্টা পরেই আসলে বৈশাখের আনুষ্ঠানিকতা হবে। তো শেষ মুহূর্তে তারা কেনাকাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বাকি সময়গুলো আসলে বেচা বিক্রি ভালো হবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা ক্রেতা বিক্রেতা উভয়ই। তো এই ছিল বেইলি রোডের বৈশাখী মেলা থেকে সর্বশেষ। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত এখন রাজধানীবাসী। আর রাজধানীর বেইলি রোডের বৈশাখী মেলা থেকে সেসব খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। বৈশাখের আগের দিন রাজধানীর বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানালেন ইলিশ বিক্রেতারা। তবে যারা আসছেন বাড়তি দামের অভিযোগ রয়েছে তাদের। এদিকে গত বছরের তুলনায় বিক্রি বার্তা হতাশাজনক বলে জানালেন গ্রীষ্মকালীন ফল ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। পহেলা বৈশাখের আর দেরি নাই একদিনও। বাঙালির ঐতিহ্যবাহী এ উৎসবের অন্যতম অনুষঙ্গ পান্তা ইলিশ। তাই বৈশাখের আগে ক্রেতাদের চোখ থাকে ইলিশের খোঁজে। তবে বিক্রেতারা জানালেন গত 2-3 দিনের তুলনায় ক্রেতা অনেকটাই কম। 1 কেজি 400 গ্রাম, এইটা আছে একদম 2500 টাকা। আজকে শেষ দিন তুলনা হিসাবে দাম একটা বেশি না। এ বাজারে 1 কেজি ওজনের 1 হালি সংরক্ষিত ইলিশ বিক্রি হচ্ছে 4000 টাকায়। তবে চলতি মৌসুমের ইলিশ বাজারে থাকলে তুলনামূলক দাম আরো কম হতো বলে জানালেন বিক্রেতারা। তাজা মাছ একটু সাপ্লাই কম থাকায় তাজা মাছ একটু দাম বাড়তি। আপনার 1 কেজি সাইজটা পড়বে 2000 টাকা পিস, আর 800 গ্রাম পড়বে 1500 টাকা পিস। কাঁচা মাছটা যদি আমাদের আসতো তাহলে এই মাছটার দাম আরো কমে গেত। আর সংরক্ষণ করা ইলিশ ও এর দাম বেশির অভিযোগ ক্রেতাদের। ইলিশ কিনলাম, ছোট ইলিশ 2টা, দামও বৈশাখ আগে কিনলাম, দামও বেশি বৈশাখ উপলক্ষে। কোলেস্টোরের যে ইলিশগুলো আছে এগুলো ওরা জমায় রেখে এরা বাজারজাতকরণ করছে এবং দাম অত্যাধিক চাচ্ছে। এদিকে বৈশাখের আগে গ্রীষ্মকালীন রসালো ফল তরমুজ, আমবাঙ্গির বিক্রিবাট্টা বেশি হলেও এবার অনেকটাই ক্রেতা শূন্য সময় পার করছেন এসব ফলমূলের বিক্রেতারা। পয়লা বৈশাখ হিসাবে আমরা গেছে বছর যে তরমুজ যে কোনো ফল পাকড়া বিক্রি হয়েছে, কাস্টমার হয়েছে বাজারে। এই বছর তেমন কাস্টমার বেচাকিনি ভালো না আমাদের। তবে সারাদিনের বিক্রিতে তাদের হতাশা অনেকটাই কাটবে এমন প্রত্যাশার কথাও জানালেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বছরের প্রথম 3 মাস টানা রাজনৈতিক অস্থিরতার কারণে সিলেটে প্রবাসীদের আসা যাওয়া কমে গেলেও কমেনি রেমিটেন্স আসা। কয়েকটি ব্যাংকের হিসাব মতে বছরে গত বছরের চেয়ে বৈদেশিক মুদ্রা জমা পড়বে বেশি। প্রথম 3 মাসের হিসেব দেখে সংশ্লিষ্টরা বলছেন রাজনৈতিক অস্থিরতা রেমিটেন্সের গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তবে ব্যবসায়ী নেতাদের মতে বিনিয়োগের সুযোগ কমার কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ইকরামুল কবিরের প্রতিবেদন। দেশের রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে প্রবাসীরা চিন্তিত থাকেন। এমন পরিস্থিতিতে প্রবাসীরা ছুটি কাটাতে দেশে না এসে অন্য দেশ বেছে নেন। 2015-র শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে বছরের প্রথম 3 মাস পর্যটনের ভরা মৌসুমে দেশে প্রবাসীদের আসার গতি ছিল কম। দেশের এই অচলাবস্থা, দেশে হরতাল অবরোধের মধ্যে প্রবাসীরা কিন্তু হতবিমর্ষ হয়ে পড়েছে। দৃঢ় কণ্ঠে বলবো যে আমাদের নতুন প্রজন্ম যে দেশকে নিয়ে গর্ব করতে পারে বিশ্ব বাঙালির কাছে, নতুন প্রজন্ম কিন্তু বাংলাদেশের ব্যাপারে কমপ্লিটলি তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। চলতি বছরের প্রথম 3 মাসে সিলেটে প্রবাসীদের আসা যাওয়ার সংখ্যা কম থাকলেও বৈদেশিক মুদ্রার গতি ছিল অন্য বছরের তুলনায় বেশি। এই গতি অব্যাহত থাকলে গতবারের চেয়ে 20 থেকে 25 ভাগ বেশি বৈদেশিক মুদ্রা জমবে বলে মনে করেন এই ব্যাংকার। ব্যবসা বাণিজ্যের বা যে সমস্যা হয়েছে বা যে আনরেস্ট ছিল, এই ব্যাপারগুলি বোধহয় তারা খুব কনসিডারেশনে নেন নাই মনে হচ্ছে আর কি। যার দরুন আমার ব্যাংক সহ আমার ধারণা সিলেটে অন্যান্য ব্যাংকেরও ইনওয়ার্ড রেমিটেন্স ভালো হওয়ার কথা। তবে এই ব্যবসায়ী নেতার দাবি রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা ব্যাংকগুলোতে অলস পড়ে আছে। যে টাকাটা আসলো সেই টাকাটা প্রপারলি ইনভেস্ট হওয়ার সুযোগ হচ্ছে না দেশের এই অচল অবস্থার জন্য বা এই রাজনৈতিক অবস্থার জন্য, যার জন্য এই টাকাটা কিন্তু ব্যাংকে পড়ে আছে। দেশের অবস্থা যখন স্বাভাবিক হবে আমি মনে করি অবশ্যই টাকাগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট হবে এবং প্রপারলি এর ইনভেস্টমেন্ট হলে আমরা উপকৃত হব। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত বছর সিলেটে বৈদেশিক মুদ্রা এসেছিল 12,656 কোটি টাকা, আর চলতি বছরের প্রথম 2 মাসে এসেছে 2,114 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। স্বল্প খরচ ও কম সময়ে ভালো ফলন হয় পটুয়াখালীতে বাড়ছে সূর্যমুখীর আবাদ। অন্যান্য তেল বীজের তুলনায় সূর্যমুখীর তেলের চাহিদাও দিন দিন বাড়ছে।
সঠিক প্রশিক্ষণ পেলে সূর্যমুখী চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব বলে মনে করেন কৃষকরা। পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় সেদিকেই হলুদের সমারোহ। সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে পটুয়াখালীর বিভিন্ন এলাকা। একসময় সাগর তীরবর্তী উপকূলীয় এই অঞ্চলে রবি মৌসুমে ধান ও তরমুজ ছাড়া অন্য কোনো ধরনের শস্য উৎপাদন করা সম্ভব হতো না। কিন্তু উষ্ণ লবণ সহিষ্ণু হওয়ায় বর্তমানে কৃষকরা আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। আর সূর্যমুখী থেকে উৎপাদিত তেল দিয়ে কৃষকদের নিজেদের পরিবারের চাহিদা যেমন পূরণ হচ্ছে, তেমনি বাজারে এই তেল বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। তবে প্রশিক্ষণের অভাবে এবছর অনেক সূর্যমুখী গাছই নষ্ট হয়েছে বলে জানালেন কৃষকরা। এবার বৃষ্টিতে কম একটু ফলটা ছোট হয়েছে, এই কারণে পানি দূরে আনতে পারি না। আর আগে ওই মুগ ডাল দিতাম, ওই তিল ফেলাইতাম, ঘরে নিতে পারতাম না। এই যে সূর্যমুখী দিয়েছি, এতে একবার সেচ দিলে তারপরে গাছটাও আমাকে কাজে লাগে। সূর্যমুখী তো অনেক লাভবান, খরচ কম এবং খড়ি পাই, তৈল পাই। সূর্যমুখী চাষ করে আমরা খুব লাভবান, অল্প সময় এটা ঘরে তোলা যায়। অন্য তেলের তুলনায় সূর্যমুখী তেলে কোলেস্টেরল কম থাকায় দিন দিন এর চাহিদা বেড়ে চলেছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। যাতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকে সেই সমস্ত তেলের মধ্যে এটা একেবারে উন্নত মানের তেল পাওয়া যাবে। সূর্যমুখী এর প্রতিটা অংশ কাজে ব্যবহার করা যাবে, যেমন ফুলের বীজ থেকে তৈল, আবার অনেক সময় বীজ বাদামের মতো ভেজেও খাওয়া সম্ভব। সূর্যমুখীর আবাদ বাড়াতে কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা সময় মতো সার এবং কীটনাশক যেটা প্রয়োজন সেটা অ্যাভেলেবল করার চেষ্টা করতেছি। কৃষকদের যে পরামর্শ সেটা মাঠ পর্যায়ে সহকারী মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার কারণে ফলন অন্য তেল ফসলের চেয়ে অনেক ভালো। গত বছর 468 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছিল, আর এবছর চাষ করা হয়েছে 700 হেক্টর জমিতে। সময় সংবাদ, পটুয়াখালী। রাজধানীর গ্যান্ডারিয়ায় কার্যক্রম শুরু করল বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংকের 166তম শাখা। রোববার প্রধান অতিথি হিসেবে এই ব্যাংকের উদ্বোধন করেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা অত্যাধুনিক ব্যাংকিং সেবা পাবে বলেও আশা প্রকাশ করছে ব্যাংকটির কর্তৃপক্ষ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিটি গ্রুপের চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ব্র্যাক ব্যাংকের নতুন এই শাখা গ্যান্ডারিয়া এলাকার ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটাবে এবং আরও বেশি মানুষের কর্মসংস্থান করবে। আজকে আমরা প্রোভাইড করতে পারবো আপনাদের সবাইকে। আমরা একজন সদস্য এবং এটা পরিবারের সমস্যা। আমরা আপনার ঘরের দৌড়ে পাচ্ছি, 2টা লোকের কর্মসংস্থান হবে, 2টা লোক ব্যাংকে আসলে পরে ব্যবসা বাণিজ্যে আগায় যেতে সহজ হবে এবং ম্যানেজার থেকে আরম্ভ করে ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত যাওয়ার স্কোপ থাকবে। যারা আজকে এই ব্যাংকের গ্রাহক আসবে, এই ব্যাংকের কাস্টমার হবে, এই ব্যাংকের ডিপোজিটার হবে, তারা সব জায়গায় এন্ট্রেন্স খুব সহজে পাবে, যেটা আমরা 50 বছর পূর্বে পাওয়াটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আমার মনে হয় ব্যাংকিং সেবা বা যে কোনো সেবাই বলি না কেন, এটা শুধু আমাদেরই কাজ না, আপনারাও আমাদের সাথে আসবেন, আমরা একসাথে মিলে কাজ করব এবং এই গ্যান্ডারিয়াতে আমরা ব্র্যাক ব্যাংক একটা সফল শাখা হিসাবে প্রমাণ করব। রাজনৈতিক সহিংসতার কারণে গত কয়েক মাসে অর্থনীতিতে 17,116 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। এর ফলে চলতি অর্থবছর প্রবৃদ্ধি হতে পারে 5.6%। গতকাল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি 2015 শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিশ্বব্যাংক বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এছাড়া আগামী অর্থবছরে 3 লাখ কোটি টাকার বড় বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মনে করেন বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ। জানুয়ারি থেকে কয়েক মাসের টানা রাজনৈতিক সহিংসতায় অর্থনীতিতে ক্ষতির পরিসংখ্যান করেছে অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও সংস্থা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে 11টি খাতে প্রায় 5,000 কোটি টাকা ক্ষতির পরিসংখ্যান দেওয়ার পর এবার বিশ্বব্যাংক তাদের এক প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় অর্থনৈতিক ক্ষতি 17,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে কৃষি খাতে 7%, শিল্পে 25% এবং সেবা খাতে ক্ষতি হয়েছে 68%। এই ক্ষতিতে চলতি বাজেটেও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মনে করে বিশ্বব্যাংক। এই বছরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ
$2.2 বিলিয়ন মতো হতে পারে। স্থিতিশীলতা বজায় থাকতো বাংলাদেশ এই বছর 6.4 থেকে 6.6 পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে পারত। ক্ষতিটা ধরার পরে জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কালন হচ্ছে 5.6%। বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে বলছে এবছরও রাজস্ব আদায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে পিছিয়ে আছে বাংলাদেশ। পাশাপাশি বিনিয়োগ, রপ্তানি বাণিজ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে মুদ্রানীতি বাস্তবায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেট ঘাটতি মেটাতে সফল হয়েছে। মন্ট্রি পলিসির যে ওভারঅল টার্গেট সেটা থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। সরকারি ঋণের ক্ষেত্রে যেহেতু অনেক কম ধার করতে হয়েছে, সেখানে ওভারঅল ব্রড মানি গ্রোথে যে টার্গেটটা আছে সেটা ডোমেস্টিক অ্যাসেটের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আগামী বাজেটের বিষয়ে প্রশ্নের জবাবে অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বর্তমান রাজস্ব কাঠামোতে বিশাল অঙ্কের আগামী বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। 3 লাখ কোটি টাকা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে অর্থমন্ত্রী মনে করছেন চলতি অর্থবছর শেষে আর্থিক প্রবৃদ্ধি হবে প্রায় 7% কাছাকাছি। বিশ্বব্যাংকের 5.6% প্রবৃদ্ধি হবে এমন পূর্বাভাসের জবাবে বিকেলে সচিবালয়ে এমন মন্তব্য করেন তিনি। প্রত্যেক বছরই বাংলাদেশের গ্রোথ প্রসপেক্টস নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB প্রেডিকশন করে। অলওয়েজ রং, অল অফ দেম আর অলওয়েজ রং। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে খালেদা জিয়ার অত্যাচার ওয়াজ ফেল্ট ইন জানুয়ারি, then it became normal, the economy didn't suffer. সবচেয়ে এফেক্টেড হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এরা আসছিল, এই সময়টাতেই তাদের বিদায় করে দিয়েছে। The growth rate is going to be close to 7%. ক্লোজ টু বলছি, আমি 7% জোর করে বলতে পারছি না। শুধুমাত্র বাংলাদেশ নয়, যেসব দেশ তৈরি পোশাক রপ্তানি করে সেখানেও অ্যাকর্ড অ্যালায়েন্সের মতো সংগঠন থাকা জরুরি বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন BGMEA সভাপতি আতিকুল ইসলাম। রোববার দুপুরে রাজধানীতে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও এ নিয়ে শিল্পকে এগিয়ে নিতে করণীয় শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান গার্মেন্টস ব্যবসায়ীরা। দেশের পোশাক খাতের উন্নয়নে বিদেশি ক্রেতাদের গঠিত অ্যাকর্ড অ্যালায়েন্স ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন গার্মেন্টস মালিকরা। এ দুটো সংগঠনের মধ্যে কোনো সমন্বয় নেই বলেও উল্লেখ করে তারা বলেন, কমপ্লায়েন্সের নামে দিন দিনই নতুন শর্ত দিচ্ছে এই সংগঠন। এ অবস্থায় 50 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেন পোশাক ব্যবসায়ীরা। বাণিজ্যিক ব্যাংকগুলো বড় ঋণ গ্রহীতাদের জন্য যে সুবিধা দিচ্ছে তা ছোট মাঝারি ব্যবসায়ীদের জন্য রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। পোশাক শিল্পের মালিকরা আমরা অত্যন্ত কষ্টে আছি। আজকে আপনি বড়দের অবস্থা দেখলে হবে না, ছোট মাঝারি অনেক সমস্যা আছে, আপনারা এগুলো অবশ্যই দেখবেন। 500 কোটি টাকার উপরে যাদের ব্যাংকের লোন আছে তাদের জন্য সহজ শর্তে একটি ঋণ, আর যাদের ঋণ 500 কোটি টাকার নিচে তাদের জন্য অনেক কঠিন শর্তে একটি ঋণ। এইসব জিনিসকে আমাদের সবাইকে ভাবিয়ে তুলে আমাদেরকে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান মোকাবেলা করা, ব্যাংকের ডাবল ডিজিটাল ইন্টারেস্ট মোকাবেলা করা, এগুলো কিন্তু খুবই টাফ ব্যাপার আমাদের জন্য। ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড বাজারে নিয়ে এলো ওমেরা LP গ্যাস। ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুত করা হয়েছে নতুন এই LPG সিলিন্ডারগুলো। মংলা, ঘোড়াশাল, বগুড়া ও মিরেশ্বরের সিলিন্ডারের বটলিং ও স্টোরেজ ব্যবস্থা রয়েছে। এছাড়া পরিবহন প্রতিবন্ধকতা দূর করতে ওমেরা প্রিন্সেস নামে LPG বার্জের মাধ্যমে নৌপথে পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ধানমন্ডিতে উদ্বোধন করা হলো দেশীয় ফ্যাশন হাউস ইয়োলোর সর্ববৃহৎ শোরুম। রোববার ধানমন্ডির 2 নম্বর রোডে শোরুমের উদ্বোধন করেন ইয়োলোর চেয়ারম্যান সোহেল রহমান। এ সময় ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, CEO সাইদ নভেদ সহ ইয়োলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় বৈশাখী অফার। এর মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে 5,000 টাকার পণ্য কিনলে আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচের VIP টিকিট জেতার সুযোগ। চিকিৎসা বিজ্ঞান মতে সকল রোগ প্রতিরোধে কাগজি লেবু অতুলনীয়। সকালে গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে পান করার অভ্যেস তাই বাড়ছে পশ্চিমাদের মধ্যে। তবে নিউ ইয়র্কের কাঁচা বাজারে লেবুর চাহিদা বাড়লেও বাড়েনি লেবুর দাম। অন্যদিকে প্রবাসী বাঙালিদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা, কারণ প্রবাসে থেকেও প্রায় সারা বছরই মনে প্রাণে বাঙালি তারা।
মাছে ভাতে বাঙালি প্রবাসেও ধরে রেখেছে সে ধারা। দেশ ছেড়ে গিয়ে সেই বাঙালিত্ব যেন আরো বেশি করে পেয়ে বসে মাতৃভূমির জন্য। তাই চাই বাঙালি মুখরোচক খাবার। আর এ কারণে ধীরে ধীরে প্রসার ঘটছে বাংলাদেশি মুদি ব্যবসারও। বাংলাদেশি প্রায় সব ধরনের খাবারই মিলছে প্রবাসের এসব দোকানে। বাঙালি রসনা তৃপ্তিতেও তাই কমতি নেই কারো। ঘরে দেশি রান্নার স্বাদ পেতে মিলছে খাঁটি দেশি উপকরণ। সেই সঙ্গে আছে সব ধরনের শাকসবজি, শুটকি থেকে শুরু করে কাঁঠালের বিচি পর্যন্ত প্রায় সবকিছুই। তবে এত কিছুর পরও বাজারে কাগজি লেবুর কদর অন্য সবকিছুর চেয়ে একটু বেশি। এই লেবুটার দাম যদি বেশি হয় আমরা কিছু মনে করি না, বাট এটার মধ্যে একটা লাগে যেমন একটা দেশের ফ্লেভার আছে, খুবই টেস্টি। নিউ ইয়র্কের বাংলাদেশি গ্রোসারিগুলোতে বড় আকারের একটি ইলিশের দাম পাউন্ড প্রতি $14 থেকে $16। কিন্তু সেই ইলিশকেও ছাড়িয়ে গেছে দেশি জাতের লেবুর দাম। এগুলি বাংলাদেশি লেবু, তাই সবাই এটার চাহিদা চেয়ে থাকে আর কি, যার জন্য এটা ডিমান্ড বেশি খুব। বাংলাদেশ থেকে অনেক আমরা বাঙালি যারা ভাই আছে ওরা বাংলাদেশ থেকে এটা আনছে, আনার পরে এখানে রোপণ করছে। সো এখন আমেরিকা অন্যান্য স্টেটে এটা পাওয়া যায়। পাউন্ড $20 থেকে $25 পর্যন্ত হয়। এসব লেবু যে সবসময় দেশ থেকে আসে তা নয়। বাজারে স্থানীয় লেবু পাওয়া গেলেও দেশি লেবুর চাহিদা সবসময় বেশি। এটা যখন খাবেন, আমেরিকাতে বসে খাবেন, তখন মনে হবে যে আপনি বাংলাদেশি আছে। বাংলাদেশি লেবু এটা, বাংলাদেশি লেবু তো পাওয়াই যায় না এখানে। কেবল ফেব্রুয়ারি মাস নয়, প্রবাসী বাংলাদেশিরা মনে প্রাণে বাঙালি সারা বছরই। আর বাঙালিত্বকে খুঁজে পেতেই যেন লেবুর এই কদর। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গত 5 বছরের মধ্যে ডলারের বিপরীতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের মান এখন সর্বনিম্ন। বাজার বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। কারণ গতবারের মতো এবারও কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা কমেছে, যার ফলে কমছে মুদ্রার মান। তবে নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা দূর হলে পাউন্ডের মান আবারও স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব কোম্পানি সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত সহ কর্মীদের সন্তুষ্টি বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তাদের আর্থিক প্রবৃদ্ধি অন্যদের চেয়ে ভালো হয়। শুধু তাই নয়, বিনিয়োগকারীরাও সেসব প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। কোনো কোম্পানি ব্যবসায়িক দিক থেকে কতটা সফল কিংবা ব্যর্থ তার পুরোটাই নির্ভর করে ওই প্রতিষ্ঠানের কর্মীদের উপর। তাদের মানসিক স্বাস্থ্য যত ভালো থাকবে, কাজের মানও তত ভালো হবে। তবে এর জন্য দরকার উন্নত কাজের পরিবেশ ও বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ, যা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। গ্লাসডোর নামের একটি প্রতিষ্ঠানের জরিপে উঠে আসা তথ্যে দেখা যায়, যেসব কোম্পানি কর্মীদের অনুভূতিকে গুরুত্ব দেয় তাদের সফলতার মাত্রা তত বেশি। আমরা কিছু কোম্পানির পোর্টফোলিও যাচাই করে দেখলাম তাদের কাজের পরিবেশ অত্যন্ত চমৎকার। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কর্মীদের সম্পর্কে এতটাই নির্ভুল অনুমান করতে পারেন, যেমনটা অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারের ক্ষেত্রে করেন। বর্তমানে বিনিয়োগকারীরা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে সেখানকার কর্মীদের মনোভাব যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছেন। তাই বাধ্য হয়ে অনেক কোম্পানিকে তাদের অনলাইন প্রোফাইলে যোগ করতে হচ্ছে এ সংক্রান্ত তথ্য। সেবা খাতের প্রতিষ্ঠানগুলো কর্মপরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে, যেখানে কর্মীদের উপরই পুরো প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভালো মন্দ নির্ভর করে, তাই তাদের আর্থিক প্রবৃদ্ধিও ভালো হচ্ছে। তবে সাংগঠনিক কাঠামো ভালো থাকলেও সব সময় যে কর্মীরা সেই প্রতিষ্ঠানের ব্যাপারে ভালো মত তুলে ধরবে এমন কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকি কিছুটা থেকেই যায় বলে মনে করছে জরিপকারী প্রতিষ্ঠানটি। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দ্বিতীয় কার্যদিবস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত লেনদেন হয়েছে শেয়ার ও মিউচুয়াল ফান্ড 111 কোটি টাকা। অন্যদিকে ডিএসসিএক্স প্রধান সূচক কিছু পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4304 পয়েন্টে। অন্যদিকে ডিএসসিএস সরিয়া সূচক দেখতে পাচ্ছি 1 পয়েন্টের কিছু বেশি বেড়ে দাঁড়িয়েছে 1058 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30-র বাছাই সূচক কিছু পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1659 পয়েন্টে। আর এখনো পর্যন্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে 127টির, কমেছে 76টির এবং অপরিবর্তিত রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা চলে যাচ্ছি এখন টপ 20 শেয়ারে। টপ 20 শেয়ারে দেখে নেব তালিকার প্রথম অবস্থানে কে রয়েছে। তালিকার প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য 174 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 175 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 165 টাকা। অন্যদিকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এমজিএলবিডি, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 132 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল 133 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 130 টাকা 30 পয়সা।
অন্যদিকে সাই পাওয়ারটেক রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য ৬৮ টাকা ৪০ পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল এখনো পর্যন্ত ৬৯ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ৬৫ টাকা ৭০ পয়সা। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে টপ 20 শেয়ারের ইফাদ অটোস লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি ৭৫ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ৭৬ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ৭৪ টাকা ৬০ পয়সা। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে এসিআই, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি ৫৬২ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল ৫৭২ টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ৫৫৩ টাকা ৩০ পয়সা। টপ 20 শেয়ারের ৬ নম্বর অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য ৫৩ টাকা ৫০ পয়সা এবং সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি ৫৩ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ৫০ টাকা ৫০ পয়সা। তালিকার সপ্তম অবস্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যার সবশেষ লেনদেন মূল্য ছিল ৪২ টাকা ৫০ পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য ৪৩ টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল ৪১ টাকা ১০ পয়সা। টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছি খান ব্রাদার্স পিপি ওভেন রয়েছে তালিকার অষ্টম অবস্থানে এবং যার সবশেষ লেনদেন মূল্য ২২ টাকা ৭০ পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল ২২ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ২১ টাকা ৪০ পয়সা। দর্শক, আমরা চলে যাচ্ছি টপ 20 শেয়ারের নবম অবস্থানে, সেখানে রয়েছে শাসা ডেনিম, যার সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ছিল ৪০ টাকা ৬০ পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য ৩৯ টাকা ৭০ পয়সা এবং সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি ৪০ টাকা ৩০ পয়সা। এসপিসিএল রয়েছে তালিকার দশম অবস্থানে টপ 20 শেয়ারের, যার সবশেষ লেনদেন মূল্য ১৫৫ টাকা ৬০ পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য ১৫৫ টাকা এখনো পর্যন্ত ৯০ পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ১৫০ টাকা ২০ পয়সা। টপ 20 শেয়ারের ১১তম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি ২৬২ টাকা ৭০ পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল ২৬৪ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ২৬২ টাকা ৬০ পয়সা। এবং তালিকার ১২তম অবস্থানে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখন কে রয়েছে তালিকার 12তম অবস্থানে, ব্যানগ্যাস রয়েছে তালিকা টপ 20 শেয়ারের 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য ৩৮৪ টাকা ১০ পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য ৩৯০ টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ৩৮৩ টাকা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার আর লেনদেনের এখনকার মতো খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। পয়লা বৈশাখের আগের দিন ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা কম রাজধানীতে। গ্রীষ্মকালীন ফলমূলের বেচা কেনা নিয়ে হতাশ বিক্রেতারা। বাংলা নববর্ষ বরণে দোকান সাজাতে আর ক্রেতাদের নিমন্ত্রণ পত্র পাঠাতে ব্যস্ত পুরনো ঢাকার ব্যবসায়ীরা, খুলছেন হাল খাতা। নতুন বছরকে স্বাগত জানানোর অংশ হিসাবে রাজধানীবাসী কিনছেন ঐতিহ্যবাহী নানান দেশজ পণ্য। বৈশাখী মেলা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের মৃৎশিল্পীরা। এবং টানা ৩ মাসের রাজনৈতিক অস্থিরতাও সিলেটে কমেনি রেমিটেন্স আসা। বিনিয়োগের সুযোগ কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।